খারিজ হয়ে গেল জামিনের আর্জি। 21শে মে পর্যন্ত ইডি হেফাজতে প্রাক্তন দমকল মন্ত্রী। কোর্ট লকআপ থেকে আজ তাকে বের করার সময় উঠল চোর চোর স্লোগান। আস্তে আস্তে ধাক্কা দিবি না। ঠিক আছে ঠিক আছে, কই ধাক্কা দিবি না, ঠিক আছে। আনগালে কই দে আসনি, কই ধাক্কা দিবি না। জামিনের আর্জি খারিজ হয়ে গিয়েছে। 21শে মে পর্যন্ত ইডি হেফাজতে প্রাক্তন দমকল মন্ত্রী। কোর্ট লকআপ থেকে আজ বেরোনোর সময় তাকে ঘিরে উঠল চোর চোর স্লোগান। কিছু বলবে সুইটা, কিছু বলবে? দাদা দাদা কিছু বলবে দাদা? দিন ধরে কিছু বলছে না, আবার এ নাই আবার এ নাই রাজ্যের প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসুকে গ্রেপ্তার করার পর আজকে তাকে আদালতে পেশ করা হয় এবং 10 দিনের জন্য ইডি নিজেদের হেফাজতে চায় প্রাক্তন দমকল মন্ত্রীকে। এবং আদালত সমস্ত বিষয় শোনার পর তাকে 21 তারিখ পর্যন্ত অর্থাৎ 21শে মে পর্যন্ত ইডি হেফাজতে থাকার নির্দেশ দিয়েছেন প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসুকে। পুরো নিয়োগ দুর্নীতিতে এর আগে একাধিকবার তলব করা হয় সুজিত বাবুকে এবং গতকাল তাকে সিজিও কমপ্লেক্সে ফের তলব করা হয়েছিল। তিনি হাজিরা দেন এবং প্রায় 10.5 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেপ্তার করে ইডি। এই মুহূর্তে দেখা যাচ্ছে যে তাকে ইডির সেই স্পেশাল কোর্ট, সিটি সেশনস কোর্টে ইডির যে স্পেশাল কোর্ট, সেইখানে তার মামলা শুনানির পর আদালত যখন তাকে 10 দিনের জন্য ইডি হেফাজতের নির্দেশ দেয়, তারপর ইডি আধিকারিকরা আদালত থেকে প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসুকে নিয়ে যাচ্ছেন। তাকে নিয়ে যাওয়া হবে সিজিও কমপ্লেক্সে এবং সেই সিজিও কমপ্লেক্সে তাকে ফের জিজ্ঞাসাবাদ করা হবে। মূলত যেটা ইডি আধিকারিকরা জানতে চাইছেন যে তাদের কাছে যে নথি রয়েছে, অভিযোগ রয়েছে যে প্রায় 150-র ওপর ক্যান্ডিডেটকে তিনি চাকরি পাইয়ে দিয়েছিলেন সুজিত বোসের রেকমেন্ডেশনে। দক্ষিণ দমদম পুরসভা সহ একাধিক পুরসভায় চাকরি হয়েছিল এবং টাকার বিনিময় সেই চাকরি হয়েছিল। এবং শুধু তাই নয়, সুজিত বসু এবং তার পরিবারের লোকেদের ব্যাংক অ্যাকাউন্টের একাধিক বেআইনি লেনদেনের তথ্য কিন্তু ইডি আধিকারিকরা পেয়েছেন। এবং সেই সমস্ত তথ্য সামনে রেখে গতকাল সুজিত বসুকে যখন জিজ্ঞাসাবাদ করা হয় সিজিও কমপ্লেক্সে, তখন যেটা ইডির অভিযোগ যে সুজিত বসু সেই সমস্ত তথ্যের নথির যে অভিযোগ রয়েছে তার কোনো ব্যাখ্যা দিতে পারেননি এবং তারপরেই তাকে গ্রেপ্তার করার সিদ্ধান্ত নেয় ইডি। এবং এই মুহূর্তে সেই ছবিটাই দেখা যাচ্ছে যে ইডি আধিকারিকরা আদালত থেকে সুজিত বসুকে নিয়ে যাচ্ছেন সিজিও কমপ্লেক্সে এবং সেইখানে আবার তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। এবং মূলত এই চক্রে কারা কারা রয়েছে, পুরো নিয়োগ দুর্নীতিতে কোন কোন পুরসভায় নিয়োগ করা হয়েছিল, কার কার আর রেকমেন্ডেশন রয়েছে, অর্থাৎ শিক্ষক নিয়োগ দুর্নীতিতে আমরা দেখেছিলাম একটা বিশাল চক্র ছিল। এখন এই পুরো নিয়োগ দুর্নীতিতে এই চক্রটা কত বড়, কারা কারা জড়িত, সেই সব প্রশ্নের উত্তরই খুঁজছেন ইডি আধিকারিকরা। সেই জন্য প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসুকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চান তারা। ক্যামেরায় প্রীতম চক্রবর্তীর সঙ্গে ব্রতদীপ ভট্টাচার্য, এবিপি আনন্দ, কলকাতা। যেভাবে এখানে রাখা এলাকাতে, তাহলে ওকে স্পেশাল ট্রিটমেন্ট কেন দেওয়া হচ্ছে? ওকে টেবিলে বসিয়ে, পাখা তলায় বসিয়ে আরামে ওকে অ্যাডভোকেটকে জিজ্ঞাসা করছে আমরা কে? এটা কেন হবে? যে লোকটা পশ্চিমবঙ্গের পাবলিকের টাকা মেরেছে, টাকা মার করে এভাবে এরকম করছে। আর 5টা চোর যেমন ট্রিটমেন্ট পায় এখানে, সেই ট্রিটমেন্টই হবে। অনেকদিন আগেই গ্রেপ্তার হওয়া উচিত ছিল, অনেকেরই গ্রেপ্তার হবে, গ্রেপ্তার হওয়া উচিত ছিল। যাদের থাকার কথা জেলে তারা আছে তৃণমূলে, তো এটা নতুন কিছু নয়। ইডি তো বারবার কাউকে এমনি ডাকে না। তো সুতরাং যদি কোনো অপকর্ম করে থাকে, পাপ করে থাকে, তো তার তো সাজা তাকেই পেতে হবে। কিছু করেনি এটা তো বলতে পারবে না বা প্রতিষ্ঠিত করতে পারবে না।
প্রাক্তন দমকল মন্ত্রীকে আগামী 21শে মে পর্যন্ত ইডি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। আর আজকে সওয়াল জবাবে ইডির তরফে একাধিক গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা হয়। আরো বিস্তারিত জানতে সরাসরি আমাদের প্রতিনিধি ব্রতদীপ ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন। ব্রতদীপ, ইডির আইনজীবী আজকে সওয়াল জবাবে ঠিক কি কি বিষয় উল্লেখ করলে? দেখো, সুজিত বসুর বিরুদ্ধে যেটা অভিযোগ যে তিনি যখন দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যান ছিলেন সেই সময়কালে প্রায় 150 জন ক্যান্ডিডেটকে চাকরি পাইয়ে দিয়েছিলেন। তার রেকমেন্ডেশনে চাকরি হয়েছিল এবং শুধু রেকমেন্ডেশন নয়, টাকার বিনিময়ে চাকরি হয়েছিল। কোনো কোনো ক্ষেত্রে এমনটাও দেখা গিয়েছিল যে জমি নিয়ে নেওয়া হয়েছিল চাকরি দেওয়ার বিনিময়ে। এই সমস্ত তথ্যগুলো যেমন আজকে ইডির তরফ থেকে আইনজীবী আদালতের সামনে রাখেন, তার পাশাপাশি আরও একাধিক বিষয় কিন্তু আজকে আদালতের সামনে তুলে ধরেছেন ইডির আইনজীবী। সুজিত বসুর নামে শেল কোম্পানির কথা তুলে ধরেছেন এবং শুধু তাই নয়, কোভিডের সময় যখন সমস্ত রেস্তোরাঁ, সমস্ত ধাবা, খাবারের দোকান বন্ধ, সেই সময় ইডি যে সমস্ত লেনদেনগুলো রয়েছে সুজিত বসু আর তার পরিবারের লোকেদের, সেগুলো খতিয়ে দেখতে পেরেছে সেই সময় মোটা অঙ্কের টাকা সেই রেস্তোরাঁর অ্যাকাউন্টে, ধাবার অ্যাকাউন্টে ঢুকেছিল। সেইগুলো কী কারণে, সেই সব প্রশ্ন যেমন তুলেছেন। তার পাশাপাশি ওরা একাধিক ব্যক্তি, তুমি জানো যে এর আগে অয়নশীল, যার অফিসে তল্লাশি চালাতে গিয়ে মূলত এই পুরো নিয়োগ দুর্নীতির তথ্য সামনে এসেছিল, সেই অয়নশীলকে জিজ্ঞাসাবাদ করে যে সমস্ত তথ্য তারা পেয়েছেন এবং তাছাড়াও সুজিত বসুর অন্যতম ঘনিষ্ঠ ব্যক্তি নিতাই দত্ত, তাকেও জিজ্ঞাসাবাদ করে তার বাড়িতে তল্লাশি চালিয়ে বেশ কিছু নথিপত্র পেয়েছিলেন ইডি আধিকারিকরা। আজকে সেগুলো আদালতের সামনে তারা রাখেন এবং আদালতের সামনে রেখে তারা সুজিত বসুকে কী কারণে নিজেদের হেফাজতে চাইছেন তার জন্য 9টি কারণ দেখিয়েছেন। তার প্রথম হচ্ছে যে এই যে 150 জন যাদের চাকরি পাইয়ে দেওয়া হয়েছিল, তাদের কিভাবে চাকরি পাওয়ানো হলো, কত টাকার বিনিময়ে কারা কারা জড়িত ছিল, এই বিষয়টি জানতে চান তারা সুজিত বসুর থেকে। দ্বিতীয় বিষয় তারা বলছেন যে মোডাস অপারেন্ডিটা, অর্থাৎ কিভাবে টাকার লেনদেনটা হয়েছিল, কত কত টাকার বিনিময়ে কারা টাকা নিয়েছিলেন, সরাসরি মন্ত্রী নিয়েছিলেন না তার পরিবারের লোকেরা নিয়েছিলেন, এই সবগুলো জানার প্রয়োজন রয়েছে। তার পাশাপাশি যে সমস্ত ডকুমেন্টগুলো, ডিজিটাল ডকুমেন্ট এবং অন্যান্য নথিপত্র এই অয়নশীল এবং নিতাই দত্তর থেকে তারা পেয়েছেন, সেইগুলো নিয়ে সুজিত বসুর ব্যাখ্যা চান তারা জানতে চান যে এই তথ্য, এই যে নথিপত্রগুলো তারা পেয়েছেন এবং সেখান থেকে সুজিত বসুর যোগ সাজস থাকার তথ্য তারা পাচ্ছেন, তার ব্যাখ্যা সুজিত বসুর থেকে চান। তাছাড়া শুধু তাই নয়, একাধিক যে শেল কোম্পানির কথা বলছে ইডি আদালতের সামনে, সেই শেল কোম্পানির তথ্যগুলো তুলে ধরে তারা বলছেন যে সেই শেল কোম্পানি থেকে মোটা অঙ্কের টাকা, এই যে লেনদেন হয়েছে চাকরির বিনিময়ে, সেই টাকা গেছে এই শেল কোম্পানির মাধ্যমে সাইফন করা হয়েছে তারা মনে করছেন এবং সেই নিয়ে তারা জিজ্ঞাসাবাদ করতে যান সুজিত বসুকে। পঞ্চম কারণ তারা বলছেন যে সুজিত বসু একজন প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব এবং তার ক্ষমতা আছে এই মামলার যারা সাক্ষী তাদের প্রভাবিত করার। সেই কারণে তাকে নিজেদের হেফাজতে তারা রাখতে চান, কারণ ইডি মনে করছেন যে তিনি হেফাজতে না থাকলে সমস্ত তথ্য প্রমাণ সেগুলো ট্যাম্পার হতে পারে। শুধু তাই নয়, যে সমস্ত টাকাগুলি লেনদেন হয়েছে এই চাকরির বিনিময়ে, সেই টাকাগুলো কোথায় গেছে, কোন কোন অ্যাকাউন্টে গেছে, সেসবগুলো জানতে চান তারা। এছাড়াও প্রসিডস অফ ক্রাইম অর্থাৎ যেগুলো বলছে এবং সেগুলো সুজিত বসুর যে শেল কোম্পানির কথা তারা বলছেন, সেই টাকা এই শেল কোম্পানিগুলির মাধ্যমে বিভিন্ন জায়গায় ছড়িয়েছে, সেই বিষয়টিও জানতে চান তারা। এবং যে একাধিক কোম্পানি থেকে দেখা যাচ্ছে ইডি আধিকারিকরা এই তথ্য পেয়েছেন যে সুজিত বসু এবং তার পরিবারের লোকেদের, অর্থাৎ তার ছেলে, তার মেয়ে এবং স্ত্রী, তাদের অ্যাকাউন্টে বিভিন্ন কোম্পানি থেকে মোটা অঙ্কের টাকা এসছে। সেই টাকার আসার কারণ কি সেটা তারা জানতে চান। এবং শুধু তাই নয়, সুজিত বসু তিনি হেফাজতে না থাকলে সমস্ত তথ্য প্রমাণ নষ্ট করতে পারে, সেই সন্দেহের ভিত্তিতে আজকে আদালতের কাছে তারা চান যে সুজিত বসুকে তারা 10 দিনের জন্য নিজেদের হেফাজতে চাইছেন। সমস্ত দিক খতিয়ে দেখেই আজকে বিচারক সুজিত বসুকে 10 দিনের ইডি হেফাজতের নির্দেশ দিয়েছেন, অর্থাৎ 21শে মে পর্যন্ত সুজিত বসু ইডি হেফাজতে থাকবে এবং এই সময়কালের মধ্যে সিজিও কমপ্লেক্সেই তাকে ইডি আধিকারিকরা জিজ্ঞাসাবাদ করবেন এবং এই চক্রের মধ্যে আরো কারা কারা রয়েছেন, কিভাবে হয়েছে, সেই সমস্ত তথ্য জানার চেষ্টা করবেন। কোর্টে প্রসিডিংস চলছে, উই আর টোটালি যা রিপ্লাই দেওয়ার আমরা কোর্টেই দিচ্ছি, তা আমরা সেটাকে ডিফেন্ড করছি। ভেরি সিম্পল না, তারা একটা অভিযোগ করছে, তাদের গ্রাউন্ডে তারা অভিযোগ করছে, আমাদের রাইট টু ডিফেন্ড আছে, সেটা তো কোর্টকে জবাব দেবো। যেটা তারা বলেছে তারা আবার কোর্টে উইল ডিফেন্ড দ্যাট। হ্যাঁ, প্রমাণ করতে হবে তো সে করেছে, আগামী দিনে প্রমাণ হয়ে যাবে। এটা তো ওনাকে অভিযুক্ত করা হচ্ছে, অভিযুক্ত প্রমাণ হয়নি, কোর্টে প্রমাণ করতে হবে না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।